সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল থেকে হাজির হলাম আপনাদের মাঝে রোমান্টিক একটি ভালোবাসার গল্প নিয়ে। আশা করছি এই গল্পটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটু অন্যরকম ভালো লাগা উপহার দিতে পারবো। গল্পটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই। প্লিজ 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 সবাই আমাদের গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। আর কতক্ষণ এখানে বসে থাকতে হবে আল্লাহ ভালো জানে। এদিকে আমার হাত পা সব ব্যথা হয়ে আসছে। জানি না কোন উগান্ডারের বংশধরের সঙ্গে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিল, যার কিনা বউ সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান পর্যন্ত নেই। হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল। আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা বলছি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো এবং অনেকেই আমাকে মেসেজ করে বলো, আপু প্লিজ নিয়মিত কেন গল্প দিচ্ছেন না। তো তোমাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার একটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে, ভয়েস অফ প্রিয়াঙ্কা, এবং এইটার সাথে এখন আমি নতুন আরেকটা অফিসিয়াল চ্যানেল খুলছি, সেটার নাম হচ্ছে স্টোরি এক্সপ্রেস। তো আশা করি এখন থেকে দুই চ্যানেলেই তোমরা গল্প পাবে। মানে একদিন যদি ভয়েস অফ প্রিয়াঙ্কাতে আপলোড হয় তাহলে আরেকদিন স্টোরি এক্সপ্রেসে আপলোড হবে। মানে তোমরা আমার গল্প প্রত্যেক দিনই শুনতে পাবে আমার নিজের অফিসিয়াল চ্যানেল দুইটা থেকে। সো জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। তো আশা করতেছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। স্টোরি এক্সপ্রেস চ্যানেলটা ইউটিউবে সার্চে দাও, পেয়ে যাবে। আর না হলে হচ্ছে এই ভিডিওর ঠিক লিঙ্কে তোমরা পাবে, বা হচ্ছে কমেন্টে আমি পিন কমেন্ট করে দিব, তাহলে সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। একা একা বাসর ঘরে বসে এই কথাগুলো এভাবেই বলছিল প্রিয়াঙ্কা। ঠিক ওই মুহূর্তেই দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। প্রিয়াঙ্কা একটু নড়ে চড়ে বসলো, আর তখনই আশিক এই রুমে প্রবেশ করে ওয়ার্ড্রবের উপরে পাগড়িটা রেখে ওখানে দাঁড়িয়ে রুর কণ্ঠে বলতে লাগলো, এই মেয়ে, এসব নাটক বন্ধ করে শাড়ি চেঞ্জ করে যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। দুজন একসঙ্গে 2 রাকাতের নফল নামাজ আদায় করব। হায় আল্লাহ, এটা মানুষ নাকি অন্য কিছু? আমি তো এটাই বুঝতে পারছি না। নিজের বিয়ে করা বউয়ের সঙ্গে এইভাবে কেউ কথা বলতে পারে? এটা আমার সত্যি জানা ছিল না। কথাটা মনে মনে বলে প্রিয়াঙ্কা। আর তখনই আবারও আশিক প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে থাকে, এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি কি কানে শুনতে পাও না নাকি? আমি সেই কখন তোমাকে বললাম এই শাড়ি গহনা চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে আসতে। দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করব। এই রে, কণ্ঠটা দেখে চেনা চেনা লাগছে। কেন চেনা চেনা লাগছে? তবে কি আমি এই কণ্ঠটা আগেও কোথাও শুনেছি? তখনও আশিকের কথা শুনে এই কথাগুলো মনে মনে বলছিল প্রিয়াঙ্কা। আর এদিকে প্রিয়াঙ্কা বিছানার উপর চুপচাপ বসে আছে, কোনো রেসপন্স করছে না। এটা দেখে আশিক আরো বেশি রেগে যায় আর ধমক দিয়ে বলে, এই, তুমি কি কানে শোনো নাকি? তোমাকে আর কতবার বলতে হবে বলো শুনি? তোমাকে আমি বললাম তো ফ্রেশ হয়ে আসতে। আরে বাবা, যাচ্ছি তো, এর জন্য এইভাবে চিৎকার চেঁচামেচি করতে হবে নাকি? তাছাড়া বিয়ে করা নতুন বউয়ের সঙ্গে কেউ এইভাবে আচরণ করে, এটা আমার সত্যিই জানা ছিল না। এই কথা বলে বিছানা থেকে নেমে দাঁড়ায় প্রিয়াঙ্কা। আর তখনই আশিক তার সামনে এসে দাঁড়ায়। কণ্ঠটা চেনা চেনা লাগায় প্রিয়াঙ্কার ঘুমটা সরায়। আর তারপরে যেটা দেখতে পেল, আশিক পুরাই অবাক হয়। আল্লাহ, এটা সে কাকে দেখছে? এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এখানে কি করছো? আর আমার বউ কোথায়? হ্যাঁ, সেই প্রশ্নটা তো আমারও। স্যার, আপনি এখানে কি করছেন? এটা তো আমার শ্বশুর বাড়ি। আমার জামাই কোথায়? মানে, এটা তো আমাদের বাড়ি। তবে কি তোমার সঙ্গেই আমার বিয়ে হয়েছে নাকি? কথাটা শোনা মাত্রই ধপাস করে ফ্লোরে বসে পড়ে প্রিয়াঙ্কা। আর সে মরা কান্না জুড়ে দিয়ে বলতে থাকে, হায় আল্লাহ, এটা কি হলো? আমার সঙ্গে অবশেষে কিনা এমন একটা ডায়নামার্কা ছেলের সঙ্গে আমার বিয়ে হতে হলো। হায় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমার আমার আব্বু আম্মা আমাকে কোন ডাইনোসরের হাতে তুলে দিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কাকে অনেক জোরে ধমক দেয় আশিক। আর বলতে থাকে, এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এসব কি বলছো? আমি তোমার বিয়ে করার
স্বামী হই। তাছাড়া আমি তোমার সিনিয়র, আমি তোমার ভার্সিটির প্রফেসর। তুমি আমাকে এভাবে বলতে পারো না। আপনি কাল পর্যন্ত আমার ভার্সিটির টিচার ছিলেন, কিন্তু আজ যখন আপনি আমাকে বিয়ে করেছেন তখন থেকে আপনি আমার জামাই হয়ে গেছেন। তাই আমি আপনাকে এইসব কথা বলতেই পারি। তাছাড়া আপনি এবার কেমন ছেলে মানুষ, নিজের ছাত্রীকে বিয়ে করে বাড়িতে বউ বানিয়ে নিয়ে চলে এসেছেন। আমি কি জানতাম নাকি যে তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে? আমার আব্বু আম্মু আমার জন্য বিয়ের সম্বন্ধ করছিল। আমার বিয়ে করতে কোনো আগ্রহ ছিল না, তাই আব্বু আম্মুকে বলেছিলাম তারা নিজেরাই যেন দেখাশোনা করে আমার জন্য বউ নিয়ে আসে। কিন্তু আমি কি করে জানবো তারা তোমাকেই নিয়ে আসবে? যে কোনো একদম নাটক করার চেষ্টা করবেন না। আমি সব কিছু ভালো করেই বুঝতে পারছি। আপনি আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আপনি আমার কিছুই করতে পারবেন না। মানে এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম নাটক করার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। এখন আমি সবটা বুঝতে পারছি। তখন যখন আমি ছেলের সঙ্গে কথা বলতে চাইলাম, আপনি আমার সঙ্গে দেখা করলেন না। কারণ আপনার সঙ্গে যদি আমার দেখা হয় তাহলে তো আমি কখনোই আপনাকে বিয়েটা করব না। তুমিও কেমন মেয়ে, চেনা নেই জানা নেই, হুট করে তোমার মা বাবা বলল একটা ছেলেকে বিয়ে করে চলে আসলে। এই যে হ্যালো, এক্সকিউজ মি, আমি দেখা করতে চেয়েছিলাম কিন্তু আপনি দেখা করতে চাননি। এই যা কিছু হয়েছে সব তো তোর জন্যই হয়েছে। আপনিই তো দায়ী। আপনি আমার জীবনটাকে একদম বরবাদ করে দিয়েছেন। এই বলে আবারও ছোট বাচ্চাদের মতো ন্যাকা কান্না করতে থাকে প্রিয়াঙ্কা। আর তখনই দরজার বাইরে থেকে কেউ একজন নক করে বলতে থাকে, আশিক, এই আশিক, বাবা দরজাটা খোল একবার। কি হয়েছে? বৌমা এইভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে কেন? আশিক তখন এগিয়ে গিয়ে রুমের দরজাটা খুলে দিল আর তারপর তার আম্মুকে বলতে লাগলো, এসব কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমাদের আদরের বৌমাকে জিজ্ঞাসা করো না তোমাদের বৌমা কেন এভাবে লেখা কাম না শুরু করে দিয়েছে। এই বলে দরজা খুলে দিয়ে সরে দাঁড়ায় আশিক। আর তখনই তার আম্মু রুমের ভিতরে প্রবেশ করে। তিনি দেখতে পান প্রিয়াঙ্কা তখনও বসে বসে কান্না করছে। তাই তিনি প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তুমি এমন বাচ্চাদের মতো ফ্লোরে বসে বসে কান্না করছো কেন? এই কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেই তো পারেন। বিয়ের আগে এতবার আপনার ছেলের সঙ্গে দেখা করতে চাইলাম, কিন্তু আপনার ছেলে কোনোভাবেই আমার সঙ্গে দেখা করতে রাজি হলো না। আর এখন কিনা এসে দেখি এই উগান্ডারের বংশধর আমার জামাই। আরে বৌমা, এসব তুমি কি বলছো? আর আমি তো তোমার কথা আগাগোড়া কিছু বুঝতে পারছি না। কি কি হয়েছে তোমার, একটু খুলে বলবে? আমি কোনো কিছু আপনাকে বলতে পারবো না। আপনার যা কিছু জিজ্ঞাসা করার সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল আমার সঙ্গে? হায় আব্বু, হায় আম্মু। এই বলে আবারও মরা কান্না শুরু করে দেয় প্রিয়াঙ্কা। আশিকের আম্মু কোনো কিছুই বুঝে উঠতে পারেন না কি থেকে কি হয়ে গেল, কেন প্রিয়াঙ্কা এভাবে কান্না করছে। কোনো কিছুই তার মাথাতে ঢুকছে না। তাই আশিকের আম্মা আশিককে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা বাবা, তুই নিজেই আমাকে খুলে বল না কি হয়েছে। তোরা যদি কেউ আমাকে কিছু না বলিস তাহলে আমি বুঝবো কি করে যে এখানে কি হয়েছে। আম্মু, তোমরা যাকে আমার বউ বানিয়ে নিয়ে এসেছো সে ভার্সিটিতে আমার ছাত্রী আর ফাজিলের হাড্ডি একটা। যেদিন থেকে আমি ওই ভার্সিটিতে প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছি সেদিন থেকে আমাকে চালাচ্ছে। আর এখন কি না সে বজ্জাতের হাড্ডিটাকে তুমি আবার বউ বানিয়ে নিয়ে এসেছো। এই বাবা দেখ, এত কিছু জানি না। তোকে বলেছিলাম বিয়ের আগে বউয়ের সঙ্গে একবার দেখা করে নিতে, কিন্তু তুই তখন সেটা করিসনি, আমাদের কোনো কথা শুনিসনি। এখন যখন বিয়ে হয়ে গেছে এখন আর কোনো কিছুই করার নেই, এটাকে মানিয়ে নে। এই বলে আশিকের আম্মু রুম থেকে বের হয়ে গেল। দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল প্রিয়াঙ্কা। তখনও ফ্লোরেই বসে আছে, প্রায় আধা ঘন্টা ধরে এইভাবে কান্না করছে। এদিকে আশিক রাগে ফুসফুস করছে, চিৎকার করে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এই মেয়ে, তোমার মরা কান্না বন্ধ করো, তা না হলে কিন্তু এখন আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোমাকে বলে দিলাম। কি আর খারাপ হবে? আর কি খারাপ হবে? আমার সব কিছু তো শেষ হয়ে গেল। আমার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল। আর এখন কি বাকি আছে?
আর কি করবেন আপনি? কি করব তুমি বুঝতে পারছো না? এখন তোমার সঙ্গে আমি বাসর করব। বললেই হলো? এই বিয়ে আমি মানি না। আমি আপনার সঙ্গে সংসার করব না। আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথা শুনে আশিক তো আরো বেশি রাগে ফুসফুস করতে থাকে আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে। ও আচ্ছা, তোমার এত বড় সাহস, তুমি ওপেনলি আমাকে বলছো তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতটা পারো। দেখে কোনো লাভ হবে না। আমি যা বলেছি তাই করব। আপনি দেখে নিয়েন, আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়ব। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, কিন্তু বিয়ে যখন করেছি বাসরটা আগে করে নেই, তারপর যা হয় হবে। এই বলে প্রিয়াঙ্কার হাত ধরে এক টান দিয়ে তুলে দাঁড় করায় আশিক। আর তারপরে একটা হাত প্রিয়াঙ্কার কোমরে আর একটা হাত প্রিয়াঙ্কার থুতনিতে রেখে বলতে থাকে। চলো শুরু করা যাক। এই না, একদম না। আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি এই বিয়ে মানি না, আর আপনাকেও মানি না। আমি আজ না হোক কাল আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। বললাম তো, তুমি আমাকে ডিভোর্স দিবে না কি করবে সেটা আমি পরে ভেবে দেখব, কিন্তু বিয়ে যখন হয়েই গেছে বাসরটা আগে সেরে নেই, তারপর যা হয় হবে। এই বলেই প্রিয়াঙ্কার দুই ঠোঁটে কামড়ে ধরে আশিক। প্রিয়াঙ্কা আহ করে চিৎকার দেয়, কিন্তু সেই চিৎকার রুমের বাইরে যাওয়ার কোনো জো নেই, কারণ সারা বাড়ি ভর্তি মেহমান। এদিকে প্রিয়াঙ্কার কান্নাকাটির আওয়াজ বাইরে যাচ্ছিল, তাই আশিক ফুল সাউন্ড বক্স বাজিয়ে দেয়, যাতে ঘরের ভিতর T20-তে লোক আর যাই কিছু করুক না কেন কোনোভাবেই আওয়াজ বাইরে না যায় আর কেউ কিছু বুঝতে না পারে। আশিক প্রিয়াঙ্কার দুই ঠোঁটে সমানে কামড় দিতে থাকে, আর এদিকে প্রিয়াঙ্কা ব্যথায় কুকিয়ে ওঠে। আহা, উফুফু। কিন্তু আশিকের সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন হিংস্র হায়েনা হয়ে গেছে। ক্ষুধার্ত বাঘ যেভাবে বনের হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খায়, সেও যেন প্রিয়াঙ্কাকে এভাবে খাওয়া শুরু করে দিয়েছে। প্রায় 5 মিনিট ধরে এভাবে কামড়াতে থাকে প্রিয়াঙ্কার ঠোঁটে। এদিকে দাঁত এমনভাবে বসে গেছে, প্রিয়াঙ্কার ঠোঁটে রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু সেদিকে আশিকের কোনো খেয়াল নেই। প্রায় 5 মিনিট পর কোনো রকমে আশিকের হাত থেকে নিজেকে ছাড়ায় প্রিয়াঙ্কা, আর তারপর বলতে থাকে। আচ্ছা, আপনি মানুষ না অন্য কিছু? কেউ এইভাবে কারোর উপর অত্যাচার করে? আমি তো কারোর বাসর ঘরে লুকিয়ে দেখিনি, তাই এক্সপেরিয়েন্স নেই। যদি এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি করছো না কেন? ছি ছি ছি, আপনার মানসিকতা এতটা নিচু আমি ভাবতেও পারিনি। আপনি একজন শিক্ষক ভাবতেই আমার লজ্জা লাগছে। শিক্ষকদের ব্যবহার সব সময় কত নম্র ভদ্র হয়, আর আপনি তো দেখছি আস্ত একটা খাচ্চরের হাড্ডি। এদিকে প্রিয়াঙ্কার এই কথা শুনে আশিক আরো বেশি রেগে যায়, আর তখনই আবারও প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে কামড়াতে শুরু করে। প্রিয়াঙ্কা ব্যথায় ছটফট করছে, কিন্তু সেদিকে আশিকের কোনো খেয়াল নেই। সে নিজের মতো করেই হিংস্র হায়েনার মতো প্রিয়াঙ্কার উপর অত্যাচার করতে থাকে। আবারও 20 মিনিট এভাবে চলার পর প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয় আশিক, কিন্তু আশিক দেখতে পায় প্রিয়াঙ্কা তখন আর কোনো রেসপন্স করছে না। আশিক তার গায়ে হাত দিয়ে বুঝতে পারে প্রিয়াঙ্কা সেন্সলেস হয়ে গেছে। তখনই আশিক মনে মনে বলতে থাকে। এখনই হার মেনে নিলে? চাপার জোর তো অনেক আছে, তবে খোপার জোর নেই কেন? এইটুকুই সহ্য করতে পারলে না? যখন সম্পূর্ণটা আদায় করে নেব তখন কি হবে? একা একাই কথাগুলো বলছিল আশিক, কিন্তু প্রিয়াঙ্কার সাথে সে কোনো রেসপন্স নেই। আশিক তখন আর প্রিয়াঙ্কার উপর অত্যাচার করলো না, প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল এবং তার চোখে জল ছিটিয়ে পাশে বসে রইল। প্রায় 10 মিনিট পর প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসলো। প্রিয়াঙ্কার সারা শরীর ব্যথা করছে, সে নিজেকে নাড়াচাড়াও করতে পারছে না। তখনই সামনের দিকে তাকিয়ে দেখে আশিক তার সামনে বসে মিটমিটিয়ে হাসছে। এটা দেখে প্রিয়াঙ্কা শরীর রাগে গজগজ করতে লাগলো। সে কিছু বলতে চেয়েও বলতে পারলো না, চুপচাপ বিছানাতে বসে রইল। তখনই এদিকে আশিক বলতে লাগলো। এত দুর্বল তুমি? মানে আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। এইটা সবেমাত্র কিস টাচ করলাম, আর কিছু এখনো বেশি কিছু করিনি। এর মধ্যেই সেন্সলেস হয়ে গেলে যখন পুরোটা করব তখন কি হবে সেটা ভেবেই তো আমার হাসি পাচ্ছে। আপনি টিচার? আপনি একটা খচ্চর, বদমাইশ, ইতর, লুচু। এসব কথা বলে কোনো লাভ হবে না কি ভেবেছ তুমি? এসব কথা বলি আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। আমি তোমার কাছে যেটা চাই সেটা আমি আদায় করেই নেব।
মানে আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা খুবই সহজ। ভার্সিটিতে তুমি আমাকে যতটা জ্বালাতন করেছো, এখন তার প্রত্যেকটা জ্বালাতনের শোধ আমি সুদে আসলে গুনে নিব। তুমি চিনতে পারোনি আমাকে, মিসেস প্রিয়াঙ্কা। তুমি যদি জানতে আমি জিনিসটা কেমন, তাহলে আমার সঙ্গে এভাবে লাগতে আসতে না। তবে এখন তোমাকে আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে বোঝাবো আমার সঙ্গে লাগতে আসার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার সঙ্গে আর একদম এরকম করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি খুব শান্তি পাচ্ছি। দীর্ঘ 28 বছর অপেক্ষা করার পর এমন একটা সুবর্ণ সুযোগ পেলাম। এটা কি কেউ হাতছাড়া করে নাকি? দেখুন, আপনি যদি আমার সঙ্গে এবার বেশি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এই আপনাকে বলে দিলাম। আর তারপর আমার আত্মহত্যায় আপনাকে কিন্তু জেলে যেতে হবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তাই করো। আমিও দেখতে চাই তুমি ঠিক কী করতে পারো। তোমার সাহস কতটা? এই দেখুন, আপনি আমাকে একদম হার্ট করবেন না। আপনি জানেন না আমি কি করতে পারি। আমি জানি না বলেই তো জানতে চাইছি, সেই জন্যই তো বলছি। তুমি কি করতে পারো সেটা আমি দেখতে চাই। কি হলো, এখনো বসে আছো কেন? শুরু করো। আমি কিন্তু সত্যি বলছি আমি আত্মহত্যা করব। তখন কিন্তু আপনাকে জেলের ভাত খেতে হবে। যদি খেতে হয় খাবো, কিন্তু তারপরও আমি তোমার সাহস দেখতে চাই। দেখতে চাই তুমি কতটা সাহসী, কত বড় রিস্ক নিতে পারো। বলো তুমি কি করবে। আমি তোমাকে হেল্প করব, কারণ আমি চাই আমাদের স্টুডেন্টরা আমার মতোই সাহসী হোক। আমি কিন্তু কোনো মজা করছি না, যা বলছি একদম সত্য কথা বলছি। আমিও সত্য কথাই বলছি। আমিও দেখি তুমি কি করো। তাড়াতাড়ি করো, আমার আবার সময় নেই, ঘুমাতে হবে। এদিকে প্রিয়াঙ্কারও প্রচণ্ড বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। সে আর কোনো কিছু ভাবতে পারছিল না। হুটহাট করে ব্যালকনিতে চলে গেল, কারণ আশিকের রুমের ব্যালকনিটা প্রিয়াঙ্কা দেখেছিল। ব্যালকনিতে কোনো গ্রিল দেওয়া নেই, আর 3 তলার উপর রুম। প্রিয়াঙ্কা দৌড়ে ব্যালকনিতে চলে যাওয়াতে আশিক তার পিছন পিছন ব্যালকনিতে আসে, আর তখনই প্রিয়াঙ্কাকে বলতে থাকে। কি ব্যাপার, এখানে কেন এসেছো? এখান থেকে লাফ দিবে নাকি? শোনো, আমি তোমাকে একটা কথা আগে থেকেই বলে রাখি। এখান থেকে লাফ দিলে কিন্তু তুমি মরতে পারবে না। সর্বোচ্চ দুটো হাত পা ভাঙবে। আচ্ছা ঠিক আছে, কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। এখন আপনি এখান থেকে সরুন। আমাকে একদম বাঁচানোর চেষ্টা করবেন, আমি লাফ দিবই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমাকে একটু আটকাবো না। তুমি লাফ দাও, আমি দাঁড়িয়ে থেকে দেখছি। দেখুন, একদম ফাজলামি করবেন না। আপনি এখান থেকে চলে যান, আমি সত্যি এখান থেকে লাফ দিব কিন্তু। হ্যাঁ, তোমাকে না করেছে কে? আমিও তো সেটাই বললাম। তুমি এক্ষুনি এখান থেকে লাফ দাও, আমি দেখি তোমার কি হয়, তারপরে না হয় ব্যবস্থা করব। এটা শুনে প্রিয়াঙ্কা আর এক মুহূর্তও দেরি না করে ব্যালকনির একদম কর্নারে চলে আসলো। আশিক তখনও প্রিয়াঙ্কার পিছনে দাঁড়িয়ে আসছে, আর প্রিয়াঙ্কাকে ঠাট্টা করছে। প্রিয়াঙ্কা এসব কিছু আর নিতে পারছিল না, মনে মনে ভাবছিল। এখান থেকে লাফ দিয়ে যদি মরে যাই তো যাব, কিন্তু এই বদমাইশের একটা ব্যবস্থা আমি করে ছাড়বো। আমি মরে গেলে ওর জেল হাজত নিশ্চিত। এই বলে প্রিয়াঙ্কা দু চোখ বন্ধ করে বেশ কয়েকবার দোয়া ইউনুস পাঠ করে নিল, আর তারপরেই চোখ বন্ধ করে দিল এক লাফ। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু প্রিয়াঙ্কার কেন জানি মনে হচ্ছে সে বাতাসে ভাসছে। তবে কি তাকে ভূতে ধরেছে নাকি? কিছুই বুঝতে পারছে না কেন। তার শরীর মাটি পর্যন্ত পৌঁছালো না কেন? সে কোনো ব্যথা কেন পেল না? এমন চিন্তা করতে করতেই প্রিয়াঙ্কা চোখ খুলে তাকালো, আর তখনই দেখতে পেল আশিকের কোলে। প্রিয়াঙ্কা আশিকের দিকে তাকানো মাত্রই আশিক তাকে ধপাস করে মাটিতে ফেলে দিল, আর তখনই প্রিয়াঙ্কা দিল এক চিৎকার। ও মা গো, বাবা গো, আমার কোমরটা ভেঙে দিল। এই চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। এসেছিলে তো আত্মহত্যা করতে, এখন দুহাত উপর থেকে ফেলে দিলাম, সেটাও সহ্য করতে পারছো না? তখন তো আমি নিজেকে মারতে এসেছিলাম, তখন মরলেও কষ্ট লাগতো না। এখন তো আপনি আমাকে ব্যথা দিয়েছেন, এখন তো আমার কষ্ট লাগবেই। তোমার নাটক যদি শেষ হয়ে থাকে তাহলে এবার রুমে যাও, আমাকে ঘুমাতে হবে। এমনিতেই কয়দিন ধরে আমার উপর দিয়ে অনেক বেশি ধকল
তাই এসব কিছু আমি আর সহ্য করতে পারছি না। চুপচাপ রুমে যাও, তা না হলে কিন্তু আমি তোমার কোমর ভেঙে দিব, বলে দিলাম। আমি পারবো না নিজে নিজে উঠে। যদি আপনি আমাকে কোলে করে রুমে নিয়ে যান, এমনিতেই কোমরে যা ব্যথা দিয়েছেন, এখন আমি হাঁটতেই পারবো না। তোমার মতো আটার বস্তাকে আমি কোলে করে রুমে নিয়ে যাব, এটা তুমি ভাবলে কি করে? সারা বাড়ি ভর্তি মেহমান, ওরা দেখলে আমাকে কি ভাববে? একটু আগেই তো বউ বউ করছিলেন, তাহলে এখন বউকে তুলে নিয়ে রুমে যেতে পারবেন না কেন? আমাকে এখান থেকে কোলে করে নিয়ে রুমে যেতে হবে। আমি কোমরে ব্যথা পেয়েছি, এখন হাঁটতে পারবো না। তাহলে তোমাকে রুমে যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি গেলাম। এই বলে আশিক সামনের দিকে পাওয়ার আলো, আর তখনই প্রিয়াঙ্কা আশিকের পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, ওই জামাই, প্লিজ আমাকে এইভাবে ফেলে রেখে চলে যেও না। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, এখানে মশা কামড়াচ্ছে তো। এখন মশা কামড়াচ্ছে, ব্যথা পাচ্ছ, আর রুমে গেলে যে আমি দিব, তখন কেমন লাগবে? মশার কামড় খাওয়ার চাইতে জামাইয়ের কামড় খাওয়া অনেক ভালো। তার মানে এখন আমার সঙ্গে রুমে যাবে আর আমাকে কোলে করেই নিয়ে যেতে হবে? প্লিজ, আমি ব্যথা পাচ্ছি তো। আশিক তখন আর কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল, আর তারপরেই রুমে চলে আসলো। রুমে এসে প্রিয়াঙ্কাকে বিছানার উপর শুয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপরও নিজেও এসে বিছানায় শুয়ে পড়ে। প্রিয়াঙ্কাকে এক টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়, আর তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, আরে এই, এটা কি করছেন আপনি? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? ছাড়ুন আমাকে। ফাজিল মেয়ে কোথাকার! আর একটাও কোনো কথা বলবে না। বিয়ে করেছি বউকে ছাড়া ঘুমানোর জন্য নাকি? তোমাকে এভাবে জড়িয়ে ধরে রেখেই আমি ঘুমাবো। দেখি তুমি কি করতে পারো। উফ, ছেড়ে দিন না আমাকে। এইভাবে জড়িয়ে ধরে রাখলে আমার একটুও ঘুম হবে না। আমাকে ছেড়ে দিন। দেখো, তোমাকে আমি আবারও বলছি, বউ ছাড়া ঘুমালে আমার ঘুম ধরবে না। এতদিন আমার ঘরে বউ ছিল না, তাই বলে আমি একা একা ঘুমিয়েছি, কিন্তু এখন আর আমি একা একা ঘুমাতে পারবো না। এখন আমার তোমাকে জড়িয়ে ধরে তারপরে ঘুমাতে হবে। আরে, আপনার কি কানে সমস্যা নাকি? আমি যে বললাম, আপনি শুনতে পাননি? আমাকে কেউ জড়িয়ে ধরলে আমার একদম ঘুম ধরবে না। আমার সুরসুরেই লাগবে। আমি ছোটবেলা থেকে একা একা ঘুমাতে অভ্যস্ত। কেউ কখনো আমার সাথে ঘুমোয় না। তাছাড়া আমার বদ অভ্যাস আছে। কি বদভ্যাস? ঘুমের ঘোরে কাউকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দাও, এই তো। কিন্তু আমি তোমাকে সেটা করতে দেব না। আমি তোমাকে এত শক্ত করে জড়িয়ে ধরে রাখবো যে তুমি একটু নড়াচড়া করার সুযোগ পর্যন্ত পাবে না। আর কাউকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেওয়া তো অনেক দূরের কথা। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে মুহূর্তের মধ্যে ঘুমের দেশে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা নাড়াচাড়া করার চেষ্টা করছিল, কিন্তু আশিক তাকে এতটাই শক্ত করে ধরে রেখেছিল যে সে নাড়াচাড়া পর্যন্ত করতে পারছিল না। তার যেন একদম দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তারপরেও কিছুই করার নেই। আশিককে সে অনেকবার ডেকেছে, কিন্তু আশিক কোনো সাড়া শব্দ করেনি। তাই অবশেষে বাধ্য হয়ে প্রিয়াঙ্কাকে ওই অবস্থাতেই ঘুমিয়ে যেতে হলো। শেষ রাতে তখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙলো। তখনই প্রিয়াঙ্কা দেখতে পেল তার শরীরে একটা কাপড়ের সুতা পর্যন্ত নেই। প্রিয়াঙ্কা ধরফর করে বিছানা থেকে উঠে বসে, আর বিছানার চাদরটা দিয়ে নিজেকে ঢেকে নেওয়ার বৃথা চেষ্টা চালাতে থাকে। তখনই আশিক মিটিমিটি চোখে প্রিয়াঙ্কার দিকে তাকায়। প্রিয়াঙ্কা তাকে দেখে বলতে থাকে, এইসব কিছু কি করে হলো? আমার শরীরের কাপড় চোপড় কোথায়? আমি এভাবে কাপড়বিহীন অবস্থায় এখানে পড়ে আছি কেন? ও মা, এটাও আমাকে বলে দিতে হবে নাকি? মানে আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। যাও গোসল করে আসো, তাহলেই হবে। গোসল করে আসবো মানে? এই শীতের দিনে এত সকালবেলা কেউ গোসল করে নাকি? রাতে যা করেছো, তারপর তো আর গোসল ছাড়া থাকার কোনো উপায় নেই। যাও তাড়াতাড়ি করে গোসল করে আসো। রাতে তো আমি আপনাকে কিছু করতে দেইনি। আমি তো ঘুমিয়েছিলাম। তারপর আপনি কি করেছেন? যা করার তাই করেছি। তোমাকে বলেছিলাম না, এতগুলো কথার অপেক্ষা করেছি, তখন বউ ছিল না বলে। এখন বউ আছে, তাহলে কেন বউকে আদর করব না? মানে আপনি আমার সাথে ইয়ে করেছেন? আশিক মুচকি মুচকি হাসতে থাকে, কোনো কথা বলে না।
তখন প্রিয়াঙ্কা ন্যাকা কান্না করতে করতে বলতে থাকে। আপনাকে আমি আগেই বলেছিলাম আপনার চরিত্রের সমস্যা আছে। আমি আপনার ছাত্রী হয়ে আপনি আমার সঙ্গে এইসব করতে পারেন না, কিন্তু তারপরেও আপনি এটাই করলেন। ছি ছি ছি। আমি তো ভার্সিটিতে গিয়ে আপনার মুখোশ উন্মোচন করে দিব, সবার সামনে বলে দিব আপনি একটা লুচু। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে সবাইকে এটাও বলে দিও আমি আমার বউয়ের সঙ্গেই লুচুমি করেছি, অন্য কারো সঙ্গে লুচুমি করিনি। এই বলে আশিক আবারও বিছানায় শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসতে থাকে। আর এদিকে প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আর তখনই আশিক বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে। আশিক 5 মিনিটের মধ্যেই বের হয়ে আসে আর দেখতে পায় প্রিয়াঙ্কা ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চুল শুকাচ্ছে। আশিক পিছনে এসে দাঁড়ায় আর তারপরেই প্রিয়াঙ্কার চুলে হাত দিয়ে বলে, বাহ, তোমার চুলগুলো তো অনেক সুন্দর। এই আপনি আমার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ান, আপনার চেহারাটাও আমার দেখতে ইচ্ছে করছে না, সরেন তো এখান থেকে। দেখো, একদম মেজাজ খারাপ করবে না বলে দিলাম। তুমি আমার বউ হও আর আমি তোমার জামাই লাগি, তাহলে আমি তোমাকে স্পর্শ করব না তো কে স্পর্শ করবে বলো শুনি? আমি বললাম না আমি আপনাকে মানি না। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আমি আপনাকে ডিভোর্স দিয়ে ছাড়বো। আপনার সঙ্গে আমি কখনোই সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সে আমি দেখে নিব তুমি আমার সঙ্গে সংসার করো নাকি করো না। এখন চলো নিচে যাওয়া যাক। এত সকালে নিচে গিয়ে কি করব? আমি রান্না বান্না করতে পারি না, আমাকে দিয়ে এসব কিছু হবে না। তোমাকে রান্না বান্না করতে হবে না। আমাদের বাড়িতে মেয়েরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, আর তোমাকেও তাই করতে হবে। তাই বলে এত সকালে? আশিক তখন প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর দিল না, কারণ প্রিয়াঙ্কার সঙ্গে অযথাই কথা বলতে তার ভালো লাগছিল না। সে প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে নিচে নিয়ে গেল। শুধু শুধু দিয়ে নিচে নামতে নামতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছিল। ওই রুমটাতে আসা মাত্রই দেখতে পেল তার শাশুড়ি আর দুজনেই একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করছে। আশিক প্রিয়াঙ্কাকে তার শাশুড়ির পাশে বসিয়ে দিয়ে আলমারির ভেতর থেকে একটা কোরআন শরীফ এনে প্রিয়াঙ্কার হাতে তুলে দিল আর বলতে লাগলো, আজ থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফজরের নামাজ পড়বে, তারপর আম্মু আর তিশার সঙ্গে বসে এখানে কোরআন তেলাওয়াত করবে। আর রান্না বান্না করার জন্য এই বাড়িতে অনেক কাজের লোক আছে, তোমাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তুমি যদি কোনো কিছু রান্না করো তাহলে যে আর সেটা খাবার মতো উপযোগ্য থাকবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি মেয়ে মানুষ, আমি কেন রান্না করতে পারবো না? ও মা, মান অপমান বোধ বলতে জিনিসটা তোমার আছে নাকি? যদি থাকতো তাহলে তো আর নিজের স্যারকে বিয়ে করতে দেই দেই করে চলে আসতে না। দেখুন, এখন কিন্তু আমার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে। আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে বিয়ে করতে আসিনি। আপনার ফ্যামিলি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তাই আমার বাবা এই বিয়েটা দিয়েছে। তাছাড়া আমি যদি জানতাম আপনার মতো একটা উগান্ডারের বংশধরের সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, তাহলে আমি কখনোই এই বিয়ে করতাম না। প্রয়োজন হলে বাড়ির থেকে পালিয়ে যেতাম। ও আচ্ছা, তাই নাকি? বয়ফ্রেন্ড তাহলে রেডি করেই রেখেছিলে? দেখুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি খুব ভালো করেই জানেন, তাই ফালতু কথা বলা বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, যাও এখন কোরআন তেলাওয়াত পড়তে বসো। এই বলে আশিক সেখান থেকে চলে আসলো। আর এদিকে প্রিয়াঙ্কা তখন বাধ্য হয়ে কোরআন তেলাওয়াত করতে বসলো। প্রায় ঘন্টাখানেক তেলাওয়াত করার পর প্রিয়াঙ্কার শাশুড়ি আর ননদ প্রিয়াঙ্কার পাশে এসে বসে আর তারপর বলতে থাকে, বৌমা শোনো, কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, আমরা সবাই একসঙ্গে ফজরের নামাজ পড়ব। জি আম্মু, চেষ্টা করব। ভাবি, চলো এখন হাঁটতে যাই। আমি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে যাই, তুমিও চাইলে আমার সঙ্গে যেতে পারো। না, আমারও তো পরিশ্রম করতে ভালো লাগে না। আমি শুয়ে বসে জীবন পার করতে পারলেই বাঁচি। ভাবি, এই কথাটা তুমি আমাদের বাড়িতে বসে বলছো, আমাদের বাড়িতে এসব কথা চলে না। কি চলে আর কি চলে না সেটা তো সময় বলে দিবে। ওকে, ঠিক আছে, আমি তোমাকে এ ব্যাপারে কিছুই বলছি না, কিন্তু এমন না হয় আমি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আবার তোমাকে আমার পিছন পিছন বের হতে হয়। সেরকম কোনো কিছুই হবে না, তোমাকে এইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর হ্যাঁ, একটা কাজ করো,
বাসায় ফেরার সময় আমার জন্য কিছু আইসক্রিম আর চকলেট নিয়ে এসো। ভাবি, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি তোমার ননদিনী হই। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি সেটা তোমার জামাইয়ের কাছেই বলতে পারো। তোমার জামাই তোমাকে সেটা এনে দিতে বাধ্য, কিন্তু আমি নই। আরে তুমি উগান্ডারের বংশধরের কথা বলছো? ওর কাছে আমি কি চাইবো? আমার কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবে না? এমনিতেই যা চরিত্র, একদম খাটাসের বংশধর। ভাবি, আমি তোমার সাহস থেকে অবাক না হয়ে পারছি না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইয়ের বদনাম করবে, এরকমটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করি না। ও আচ্ছা, তাই বুঝি? তাহলে তো তোমাকে এটাও বলতে হয়, এই বাড়িতে এখন আরো এমন অনেক কিছুই হবে যেটা তোমরা কেউ আশাই করনি। মানে, তুমি কি বলতে চাইছো? আমি সত্যিই বুঝতে পারছি না। একটু প্লিজ ক্লিয়ারলি খুলে বলবে কি? কিছু না। তুমি না বললে হাঁটতে যাবে? যাও, আমি রুমে যাব। আমাকে এখন ঘুমাতে হবে, কারণ আমি কখনোই সকাল 10টার আগে ঘুম থেকে উঠি না। এই বলে প্রিয়াঙ্কা রুমের দিকে পা বাড়ালো। আর এদিকে তিশা মুচকি মুচকি হাসতে লাগলো, কারণ সে এটা খুব ভালো করেই জানে প্রিয়াঙ্কা যত যাই কিছু বলুক না কেন, এখন আর কোনোভাবেই রুমে গিয়ে ঘুমাতে পারবে না। কারণ আশিক তাকে ঘুমাতেই দিবে না। কারণ এই বাড়িতে কখনোই ইরেগুলারলি কারণ এই বাড়িতে কখনো ইরেগুলারলি কিছু করা হয় না। আর প্রিয়াঙ্কা আশিকের বউ হয়ে এরকম কিছু করবে, সেটা তো হাস্যকর ব্যাপার। কারণ আশিক সময় জ্ঞান সম্পর্কে যথেষ্ট সচেতন। তার সামনে কেউ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করতে পারবে না। এই কথা মনে মনে বলতে বলতে বাসা থেকে বের হয়ে গেল তিশা। প্রিয়াঙ্কা রুমে প্রবেশ করেই দেখে আশিক পড়ার টেবিলে বসে একটা বই নিয়ে পাতা উল্টাচ্ছে। এটা দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়, কারণ আশিক তো একজন ভার্সিটি প্রফেসর, তাহলে সে বইয়ের পাতা কেন উল্টাচ্ছে? তবে কি এই বয়সে এসে পড়াশোনা করার ভূত মাথায় চেপেছে নাকি? কিন্তু প্রিয়াঙ্কা সেদিকে কোনো পাত্তা না দিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক ওই মুহূর্তে আশিক ধমক দিয়ে বলতে থাকে, এই মেয়ে, কি সমস্যা তোমার? বিছানায় কেন যাচ্ছ? এখন বেলা কয়টা বাজে? এই সময় কেউ বিছানায় যায় নাকি? আমি বেলা 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না, তাই এইসব নীতি কথা আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। আমি এখন ঘুমাবো, আর আশা করব কেউ যেন আমাকে বিরক্ত না করে। বললেই হলো। মগের মূল্য পেয়েছো নাকি? এই বাড়িতে এসব কিছু চলে না। এখন তোমাকে পড়তে বসতে হবে, মানে পড়তে বসতেই হবে। হয় পড়তে বসো, নয়তো তিশার সঙ্গে হাঁটাহাঁটি করতে যাওয়ার, নয়তো আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করো। এই কথা শুনে প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, এর মধ্য থেকে কোনোটাই হবে না, কারণ আম্মু বলেছে আমাকে রান্না করে যেতে হবে না। আম্মু নিজেই সব কিছু সামলে নিতে পারবেন। আর তিশা অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছে। রইল পড়ে পড়াশোনা। আমি কখনোই সকালবেলা পড়াশোনা করি না। আমার যতটুকু পড়াশোনা করা প্রয়োজন সেটুকু আমি রাতের বেলা কিংবা সন্ধ্যাবেলায় করে থাকি। সো তুমি যা কিছু করেছো তোমাদের বাড়িতে থেকে করেছো, কিন্তু এই বাড়িতে এসব কিছু চলবে না। এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয় তাহলে আমি তোমাকে যা বলবো সেই সব কিছু মেনে তবেই তোমাকে চলতে হবে। দেখুন, আমাকে দিয়ে জোর করে কোনো কিছু হবে না। তাছাড়া আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি আপনার বাড়িতে থাকতে চাই না, আপনার সঙ্গে সংসার পর্যন্ত করতে চাই না। তাহলে আপনি কেন আমাকে জোরাজোরি করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে থাকবে কি থাকবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বাড়িতে যতদিন আছো ততদিন পর্যন্ত তোমাকে আমার মতো করেই চলতে হবে। তার চেয়েও বড় কথা, এখন তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে তো আমার সিদ্ধান্ত মোতাবেক চলতে হবে, এটাই স্বাভাবিক। এই কথাটা আপনি মারলেও আমি মানি না। এটা আপনাকে আর কতবার বলবো? আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সে তুমি মেনে নিলে নাও, না নিলে না নাও। আমার যা করার তা তো আমি করেই ফেলেছি। আর তাছাড়া আমার মনে হয় আল্লাহ চাইলে কিছুদিনের মধ্যেই হয়তো গুড নিউজ পাবো। কিসের গুড নিউজ? কিসের গুড নিউজের কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন কি? তোমাকে অত কিছু জানতে হবে না, তোমাকে শুধু যেটা বলেছি সেটাই করো। এখন তো আমি পড়তে বসো। পড়তে বসবা মানে? আমি কি এই বাড়িতে বই নিয়ে এসেছি নাকি? এটা আমার শ্বশুর বাড়ি। এখানে আমি সংসার করতে এসেছি। পড়াশোনা করতে আমার ভালো লাগে না। সেই জন্যই তো বাবা মাকে বলেছিলাম বিয়ে দিয়ে দিতে। আর এখন যখন শাশুড়ি মা আমাকে দিয়ে কোনো কাজকর্ম করাতে চান না, তাহলে তো আমি হাতে আকাশ নাগাল পেলাম।
এখন শুধু আমার শান্তি আর শান্তি, আর এই শান্তিতে এখন আর কেউ ভাগ বসাতে পারবে না। তুমি ভুল কিছু ভাবছো মিসেস প্রিয়াঙ্কা। আমি তোমার হাজবেন্ড আর তোমার ভার্সিটির প্রফেসরও। তাহলে তুমি ভাবলে কি করে তুমি এখানে এসে আমার বাড়িতে থেকে আমার খেয়ে পড়ে পড়াশোনা করবে না? আমি কালকেই তোমাদের বাড়ি থেকে তোমার বইপত্র সব কিছু নিয়ে এসেছি, কারণ তোমার আম্মু আমাকে তোমার ব্যাপারে সব কিছু খুলে বলেছিল কাল। তাই আমি তোমাদের বাড়ি থেকে আসার সময় তোমার আম্মুকে বলে দিয়েছি তোমার বইপত্র সব কিছু যেন গাড়িতে দিয়ে দেন, আর তোমার আম্মুও সেটাই করেছেন। মানে আমার আব্বু আম্মু আমার সঙ্গে বেইমানি করেছে? হায় আল্লাহ, এটা আমার সঙ্গে কি হয়ে গেল? আল্লাহ, তুমি আমাকে এই সব কিছু থেকে উদ্ধার করো। আমি এসব কিছু আর নিতে পারছি না। এই বলে প্রিয়াঙ্কা তখন আবারও বাচ্চাদের মতন একা কান্না শুরু করে দিল। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে জোরে একটা ধমক দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, কি সমস্যা তোমার? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এভাবে বাচ্চাদের মতো মরা কেন শুরু করে দাও কেন? তাহলে কি করব আমি? আপনারা সবাই মিলে আমার সঙ্গে যে প্রতারণা করেছেন, এখন আমার কি করার আছে? আমার জীবনটা তো একদম তেজপাতা বানিয়ে ছেড়ে দিয়েছেন। আমি আপনাদের কাউকে কখনো ক্ষমা করব না। সে তুমি করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি পড়তে বসবে, এটাই শেষ কথা। পড়তে তো আমি বসবই না, কারণ বিয়ে করেছি যাতে আমাকে পড়াশোনা করতে না হয়। আর সব কিছুর আগে আমি একটু আমার আম্মুর সঙ্গে বোঝাশোনাটা করে নেই। এ কথা বলে প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। ব্যালকনি থেকে সঙ্গে সঙ্গে তার আম্মুর নাম্বারে ফোন দিল। 2-3 বার কল দিতেই তার আম্মু ফোনটা রিসিভ করলেন আর ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলেন, কি রে প্রিয়াঙ্কা, কি হয়েছে তোর? তোর কি পেট খারাপ হয়েছে নাকি? এত সকাল সকাল ফোন দিয়েছিস কেন? আমার এত বড় সর্বনাশ করে এখন আমাকে জিজ্ঞাসা করছো আমি এত সকালবেলা ফোন দিয়েছি কেন? তোমরা সবাই মিলে আমার সঙ্গে কি করেছো সেটা জানো না? তাহলে এখন আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? দেখ বাবা, তোর জন্য যেটা আমাদের ভালো মনে হয়েছে আমরা সেটাই করেছি। এখন ফালতু প্যাচাল পারিস না, মনোযোগ দিয়ে সংসারটা কর আর পড়াশোনাটা কন্টিনিউ কর। আর আমি এই সময়ে ঘুমিয়ে থাকি সেটা তুই খুব ভালো করেই জানিস। তাহলে কেন অযথাই কল দিয়ে আমার ঘুমটা ভাঙালি? তোমার ঘুমের গুষ্টি কিলাই? তুমি আমার জীবনের 12টা বাজিয়ে দিয়ে এখন তুমি নিজে ঘুমাবে, এটা তো আমি হতে দিব না। কিন্তু প্রিয়াঙ্কার সে কথা শোনার আগে তার আম্মু ফোন কেটে দিয়ে ফোন সুইচ অফ করে নেন। এদিকে প্রিয়াঙ্কা বেশ কয়েকবার ফোন দিয়েও যখন তার আম্মুকে ফোনে পাচ্ছিল না, তখন রাগে গজগজ করছিল আর বলছিল, আমার মনে হয় আমি নিজে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি। কেন যে এমনটা করতে গেলাম? আল্লাহ, তুমি আমায় উদ্ধার করো। আমি এইসব কিছু আর সহ্য করতে পারছি না। আমি পড়াশোনাটা আর করতে চাই না। আল্লাহ, তুমি আমায় একটু সাহায্য করো। এদিকে তখনই আশিক রুম থেকে এসে প্রিয়াঙ্কার পিছনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার গাল মলে দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার এসব বকবকানি আমি পরে শুনবো। যাও, আগে পড়তে বসো। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। আমি পড়াশোনা করতে চাই না। প্লিজ লিভ মি অ্যালোন। কিন্তু কে শুনে কার কথা? আশিক ততক্ষণে প্রিয়াঙ্কাকে টেনে টেনে রুমের ভিতর নিয়ে এসেছে আর পড়ার টেবিলে বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই চ্যাপ্টারটা আজকেই কমপ্লিট করবে। আমি আজ সন্ধ্যায় বাসায় ফিরে এসে তোমাকে এটা ধরবো। যদি একটাও ভুল বলেছ তাহলে তোমার কপালে কিন্তু খারাপ আছে। প্রিয়াঙ্কা বইয়ের দিকে তাকিয়ে দেখলো মোটামুটি প্রায় 25 থেকে 20 পৃষ্ঠার একটা চ্যাপ্টার। তার মাথায় হাত দিয়ে এসে বলতে লাগলো, আপনি মানুষ নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষ কতটা পাগল হলে এইরকম কিছু করতে পারে? পুরো 25 পৃষ্ঠার একটা চ্যাপ্টার আমাকে কিনা একদিনের মধ্যে কমপ্লিট করতে বলছেন? আমি পারবো না। আমি পাগল নই, পাগল হলে তুমি, কারণ আমি পাগল নই, পাগল হলে তুমি। কারণ আমার এই একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় যথেষ্ট। আর সেখানে আমি তোমাকে পুরো একটা দিন সময় দিয়েছি। তাহলে মনে মনে চিন্তা করো তোমাকে আমি কতটা সময় বেশি দিয়েছি। আমি বাসায় এসে যেন দেখতে পাই তুমি চ্যাপ্টার কমপ্লিট করেছো, এবং সন্ধ্যায় আমি তোমাকে পড়া ধরবো। তুমি এক্ষুনি পড়াশোনা শুরু করো। এই বলে আশিক তার পাশের টেবিলে বসেই বইয়ের পাতা উল্টাতে লাগলো। আর এদিকে প্রিয়াঙ্কা আশিক এবং তার আব্বু আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কিন্তু কি করবে, কিছুই করার নেই।
এই আনরোমান্টিক ও গন্ডারের বংশধরের সঙ্গে তার বিয়ে হয়েছে। এখন তো এই হিটলার যা বলবে তাই শুনতে হবে। এদিকে প্রায় ঘন্টা খানেক পর প্রিয়াঙ্কার শাশুড়ি আম্মু প্রিয়াঙ্কা এবং আশিককে নাস্তার টেবিলে ডাক দেন। প্রিয়াঙ্কা তার শাশুড়ির গলার আওয়াজ শুনতে পেয়ে বলতে লাগলো, আম্মু, আমার সে কখন ক্ষুধা পেয়েছে। আমি আপনার ছেলেকে সে কখন থেকে বলছি আমাকে কিছু খাবার খেতে দেওয়ার কথা, কিন্তু আপনার ছেলে আমাকে এখানে জোর করে বসিয়ে রেখেছে, উঠতেই দিচ্ছে না। ঠিক আছে বৌমা, কোনো সমস্যা নেই। আসলে এতক্ষণ তো নাস্তা বানানো হয়নি, আমি এই সবেমাত্র নাস্তা বানানো কমপ্লিট করলাম। তুমি চলে এসো, আর আশিক তুইও চলে আয়, সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করব। এই বলে আশিকের আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিক পড়ার বই গুছিয়ে রেখে পিছন ফিরে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কার সেখানে ছিটেফুটো নেই। সেই রুম থেকে বের হয়ে দেখতে পেল প্রিয়াঙ্কা অলরেডি খাবার টেবিলে বসে গেছে আর ছোট বাচ্চাদের মতো খাবার খেতে শুরু করে দিয়েছে। আশিক ধীর পায়ে নিচে নেমে আসলো আর ডাইনিং টেবিলের সামনে এসে প্রিয়াঙ্কার পিছনে দাঁড়ালো। আর তারপর প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কতদিন ধরে অভুক্ত আছো? মানে আপনি আমাকে কি বলতে চাইছেন? আমার বাবার বাড়িতে আমার জন্য কোনো খাবার ছিল না? আমি খাবার না খেয়েছিলাম এতদিন? তোমাকে দেখে এটা ভাবা ছাড়া তো আর কিছুই করার নেই, কারণ তুমি যেভাবে ছোট বাচ্চাদের মতো সবার আগেই টেবিলে বসে খাবার খাওয়া শুরু করে দিয়েছো, আমার তো সেটাই মনে হচ্ছে। দেখুন, আপনার আম্মু বলেছে এই বাড়িতে আমি যেন নিজের বাড়ির মতো করেই মনে করি। আর আমাদের বাড়িতে যখন আমার আম্মু নাস্তা বানিয়ে রাখে তখন সবার আগে আমি খেয়ে নিই, তাই তো খেয়ে নিচ্ছি। এখানে আপনার কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কোনো কিছু বুঝতে চাবে কেন? কোনো কিছু বোঝার তোমার কোনো প্রয়োজন নেই। শোনো, একটা কথা বলি, ওটা তোমার বাবার বাড়ি ছিল আর এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে মিনিমাম ম্যানার্সটুকু বজায় রাখবে আশা করি। এই বলে আশিক নাস্তার টেবিলে বসেই তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, আমার খাবার দিয়ে যাও, আমাকে ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা বাবা, আমি আসছি। আর তোকেও না বলছিলাম যে আজ ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই, আজ বাড়িতেই থাক। আমাদের গ্রামের বাড়ি থেকে মেহমান আসবে। মেহমান আসবে তো আমি কি করব বাড়িতে? তোমরা তো রয়েছো। তাছাড়া ভার্সিটি আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে ভার্সিটিতে যেতেই হবে, না গেলে চলবে না। তাছাড়া কয়েকদিন পরে অনার্স ফাইনাল ইয়ারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আমাকে এখন ক্লাস নিতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই একটু বস, আমি আসছি। আর নয়তো বৌমাকে বল তোকে খাবার দেওয়ার জন্য। হা হা হা, তোমাদের বৌমা দেবে আমাকে খাবার? সে তো নিজের পেট পুজো করেই পারে না, নিজেই খাবার টেবিলে এসে ছোট বাচ্চাদের মতো কাউকে কোনো কিছু না বলেই খাবার খেতে বসে গেছে। আর সে কিনা আমাকে খাবার দেবে, এটা তুমি ভাবলে কি করে? আরে বাবা, এটা নিয়ে ওকে এত কথা বলার কি আছে? আমি জানি ওর বয়সটা একটু কম আর বাচ্চা সুলভ আচরণ করে, তাই আমি ওকে বলেছি এই বাড়িতে যেন সে নিজের বাড়ির মতনই কমফোর্টলি চলাফেরা করে। আম্মু, তোমরা আমাকে একটা বউ এনে দিয়েছো নাকি অন্য কিছু, আমি সেটাই বুঝতে পারি না। বিয়ে হয়েছে, এখন তো মিনিমাম জ্ঞানটুকু অর্জন করা প্রয়োজন, কিন্তু এই মেয়ের তো সেদিকে কোনো খেয়াল নেই। চিন্তা করিস না বাবা, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো শাশুড়ি আম্মু আমাকে ফোন দিয়েছিলেন, সব কিছু খুলে বলেছে। আমি ওনাকে বলেছি যাতে উনি কোনো চিন্তা না করেন, কারণ বাচ্চা মানুষ বড় তো না একেবারে হবে। আমার মেয়ে যদি আমার বাড়িতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাহলে আমার পুত্রবধূ কেন পারবে না? সে তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, কিন্তু এই সব কিছুর মাঝখানে আমাকে জড়িও না। আমি এই সব কিছু থেকে দূরে থাকতে চাই। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, এখন আমি বিয়ে করতে চাই না, কিন্তু তোমরা আমাকে জোর করে বিয়ে করিয়েছো। আর এখন বউ যদি আমার সঙ্গে বাচ্চা করে তাহলে তো এটা আমার ভালো লাগবে না। এবারে আশিক খাবার টেবিলে বসে রইল। আর এদিকে তখনই আশিকের আম্মু এসে আশিককে খাবার বেড়ে দিল। এদিকে ততক্ষণে প্রিয়াঙ্কার খাবার খাওয়া শেষ হয়ে গেছে। খাবার খেয়ে সে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল লম্বা একটা ঘুম। আশিক খাবার খাওয়া শেষ করে ভার্সিটিতে চলে যায়। আর এদিকে প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে সে বিকেল 3টায় তার শাশুড়ি মায়ের ডাকে। তার আগে অবশ্য তার শাশুড়ি মা তাকে অনেকবার ডাকতে এসেছিল, কিন্তু সে অঘরে ঘুমাচ্ছিল। তাকে কে ডাকলো আর কে কি করলো সেই সব কিছুতে তার কোনো হুঁশ ছিল না। ইতিমধ্যে বাড়ির সবাই অলরেডি দুপুরের খাবার খেয়ে নিয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কার রুম থেকে বের হওয়ার কোনো নামগন্ধ নেই।
সেটা দেখে আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে আবারও রুমের ভিতরে ডাকতে আসেন। বৌমা, এই বৌমা, কি করছো তুমি? এখনো ঘুম থেকে উঠছো না কেন? আরে আম্মু, আপনি একদম আপনার ছেলের মতো করবেন না। আমার এই সব কিছু একদম ভালো লাগে না। আমি একটু শান্তি মতো ঘুমাতে চাই। আপনারা কেন আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দিচ্ছেন না? আরে বাবা, এসব তুমি কি বলছো? তোমাকে শান্তিমতো ঘুমাতে দিচ্ছি না মানে? তুমি সেই সকালবেলা ঘুমিয়েছো আর এখন বেলা 3টে বাজে। আমরা সবাই অলরেডি দুপুরের খাবার খেয়েছি, আর এখনও তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? এটা কোন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আগে তুমি নিয়মিত খাওয়া দাওয়া করবে, আর তারপর যতক্ষণ ঘুমানোর প্রয়োজন ততক্ষণ ঘুমাবে, আর তোমার যা ভালো লাগে তুমি তাই করবে। কিন্তু এভাবে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাক্ষণ শুধু পড়ে পড়ে ঘুমালে তো চলবে না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠল প্রিয়াঙ্কা, আর তারপরেই বিছানার উপর বসে তার শাশুড়ি মাকে বলতে লাগলো। আরে আম্মু, এত বেলা হয়ে গেছে, আমি সত্যিই বুঝতে পারিনি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। ব্যাপারটা আমি কিছু মনে করব এরকম নয়। তুমি আমাদের বাড়ির পুত্রবধূ, সব কিছু উপর উপরে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, কিন্তু তুমি সেটাই না করে এভাবে সারাদিন ঘুমালে তো চলবে না। আসলে আম্মু, আমি একটু বেশি ঘুম পাগল। আমি আমাদের বাড়িতে যখন থাকতাম তখন একবার ঘুমালে ততক্ষণ পর্যন্ত আমার আম্মু আমার চোখে পানি নাই, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম ভাঙতো না। আচ্ছা ঠিক আছে, সেসব কোনো সমস্যা না। তুমি আসো আমার সঙ্গে, আমি তোমাকে খাবার বেড়ে দেই। এই বলে আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন, আর তারপর প্রিয়াঙ্কাকে খাবার খেতে দিলেন। প্রিয়াঙ্কা খাবার খেতে খেতে বলতে লাগলো। আম্মু, আপনারা কেন খাবেন? আম্মু, আপনারা কেউ খাবেন না, শুধু আমাকে একাই খাবার দিলেন? বৌমা, তোমাকে তো বললাম আমরা আগেই খেয়ে নিয়েছি। তোমাকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম কিন্তু তুমি ওঠোনি। এদিকে তোমার শ্বশুর ওষুধ খাবে আর তোমাকেও ওষুধ খেতে হবে, তাই তুমি প্লিজ কিছু মনে করো না। না, সেরকম কোনো ব্যাপার না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। একটা কাজ করো বৌমা, তোমার খাওয়া দাওয়া শেষ হলে রুমে গিয়ে একটু শাড়ি গহনা পরে নিও। আসলে আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু মেহমান আসছে, তারা মনে হয় কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছে যাবে। তারা তো গ্রামের মানুষ, তারা তো আর জানে না শহরের ছেলেমেয়েরা কীভাবে চলাচল করে, তাই প্লিজ তুমি আবার কিছু মনে করো না। আম্মু, তারা যখন শহরের পরিবেশ সম্পর্কে কোনো ধারণা রাখে না, তাহলে কি দরকার শুধু শুধু এখানে আসার? আমার তো মনে হয় তাদের এখানে না আসাটাই সবচাইতে ভালো। কিছু করার নেই বৌমা, তারা তো আমাদের পারিবারিক আত্মীয়। তোমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি, সেজন্য তাদেরকে ইনভাইট করতে পারিনি। কিন্তু যেই না তারা কোনো রকমভাবে শুনতে পেরেছে আশিককে বিয়ে করিয়েছি, তখনই তারা এখানে আসার জন্য পাগল হয়ে নিজেরাই চলে আসছে। বুঝি না, গ্রামের মানুষ বুঝি সত্যি এরকম হয়। আমাদেরকে তো কখনোই কারো বাড়িতে দাওয়াত দিলেও যেতে চাই না, জোর করে আমাদেরকে নিয়ে যেতে হয়। আর সেখানে কি না কিছু মানুষ বিনা নিমন্ত্রণে চলে আসে। বৌমা, আসলে গ্রামের মানুষ এরকমই, তাদেরকে দাওয়াত দিতে হয় না, তারা নিজেরাই নিজেদের মতো করে নিজেদের জিনিস আদায় করে নিতে জানে। যাই হোক বৌমা, তুমি কিন্তু একটু শাড়ি পরে নিও, আর তোমার যদি একা একা পরতে প্রবলেম হয় তাহলে তিশাকে বলো, ও তোমাকে সাহায্য করবে। এই বলতে বলতে প্রিয়াঙ্কার খাওয়া দাওয়া শেষ করলো, আর এদিকে তিশা তক্ষুনি ড্রয়িং রুমে এসে তার আম্মুকে বলতে লাগলো। আম্মু একটু আগেই ছোট চাচা ফোন করেছিল, তারা নাকি স্টেশন পর্যন্ত চলে এসেছে। বাসায় আসতে বড়জোর 20 মিনিট সময় লাগতে পারে। কি বলিস? তো ছোট চাচাকে না বলেছিলাম আরও আগে ফোন করে জানাতে, তাহলে এতক্ষণ পরে পরে কেন জানালো? সেটা আমি কি করে বলবো? এখনও তো ছোট চাচা আমাকে ফোন দেয়নি। তারা কোন পর্যন্ত এসেছে সেটা জানার জন্য আমি ফোন করেছিলাম, আর তখনই বললো তারা ট্রেন থেকে নেমেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। তুই একটা কাজ কর, বৌমাকে তার রুমে নিয়ে যা আর একটু শাড়ি গহনা পরতে সাহায্য করিস। জানিসই তো তোর দাদা বাড়ির লোকেদের ক্যারেক্টার সম্পর্কে। তারপর একটু রান্নাঘরে আসিস, আমার কাজ একটু হেল্প করতে হবে। কাজের মেয়েটা আসতে লেট হবে, ওর শরীরটা ভালো নেই। আজ মেহমান না আসলে কাজে আসতে নিষেধ করতাম, কিন্তু একা একা সব সামলাতে পারবো না। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। এসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি ভাবিকে রেডি করে দিয়ে তারপরে আসছি। ভাবি, তুমি চলো আমার সঙ্গে। আগে তোমাকে রেডি করে দিয়ে আসি, তা না হলে আবার তোমাকে কথা শুনতে হবে।
এই বলে তিশা প্রিয়াঙ্কাকে নিয়ে তার রুমে চলে গেল আর তারপর তাকে রেডি করিয়ে দিল। ঠিক ওই মুহূর্তেই কলিং বেলের আওয়াজ শোনা গেল আর তখনই তিশা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, ভাবি, আমার মনে হয় মেহমান চলে এসেছে। তুমি থাকো, আমি যখন ডাক দিব তখন নিচে এসো, আমি গিয়ে দরজা খুলি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এই বলে তিশা রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা তখন রুমের ভিতরে খাটের উপরে বসে রইল। প্রায় 10 মিনিট পর তিশা প্রিয়াঙ্কাকে ড্রয়িং রুমে যাওয়ার জন্যই প্রিয়াঙ্কার রুম থেকে বের হয়ে নিচে যায়। প্রিয়াঙ্কা এত মানুষ একসঙ্গে দেখে তো একদম অবাক। কেউ কিছু বলার আগে সে বলে ওঠে, এগুলো মানুষ নাকি হাসির বাচ্চা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত মানুষ একসঙ্গে কোথাও বেড়াতে যায় নাকি, তাও আবার শহরের বাড়িতে? প্রিয়াঙ্কার এমন কথা শুনে উপস্থিত সবাই কিছুটা অবাক হলেও আশিকের দাদি একটু রেগে গেলেন আর তিনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই মেয়ে তো দেখছি কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু নেই। কোথায় কি বলতে হবে না বলতে হবে সেই সব কিছুই জানে না। আমার ছেলে কোন মেয়েকে তার বাড়ির পুত্রবধূ বানিয়ে নিয়ে এসেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আশিকের আম্মুও বুঝতে পারেনি প্রিয়াঙ্কা এমন কিছু একটা করবে, তাই তিনি তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে আসেন। তারপরেই তিনি প্রিয়াঙ্কাকে সামনে নিয়ে নিজের শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলতে থাকেন, মা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে ও শহরে বড় হয়েছে তো, ছোট ফ্যামিলি থেকে ও জানে না গ্রামের বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকতাম, তাই এইভাবে বলে ফেলেছে। প্লিজ আপনি কিছু মনে করবেন না। এই জন্যই তো আমি বলেছিলাম আশিককে গ্রামের বাড়িতে বিয়ে করাতে, যার সঙ্গে আমরা মেলামেশা করতে পারবো। কিন্তু এই মেয়ের তো দেখি মানুষ থেকে অভ্যাস নেই। আশিকের দাদুর এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো রেগে গেল আর সে বলতে লাগলো, আম্মু দেখেন, আপনার সামনে আপনার ছেলের বউকে অপমান করছে। ওদের কত বড় সাহস! আপনি ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন, ওরা ভালো না একদম। বৌমা, তুমি প্লিজ এখানে কথা বলো না। তিশা, বৌমাকে নিয়ে রুমে চল, এদিকটা আমি সামলে নিচ্ছি। এই কথা শুনে তৃষা আর এক মুহূর্তও দেরি করলো না, প্রিয়াঙ্কাকে নিয়ে তখনই সেখান থেকে চলে গেল। কিন্তু এদিকে প্রিয়াঙ্কার রাগ কিছুতেই কমছে না। তাকে বলা এই কথাগুলো সে মেনে নিতে পারছে না, তাই সে তৃষাকে বলতে লাগলো, আমাকে এভাবে অপমান করা আজ পর্যন্ত কেউ সাহস পায়নি, এভাবে আমাকে অপমান করতে। আর এই মানুষগুলো গ্রাম থেকে এসে আমাকে অপমান করছে, গাইয়া খ্যাত ভূত কোথাকার। আমি এই সব কিছু একদম সহ্য করব না। ভাবি প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, ওদের কথায় কিছু মনে করো না, ওরা গ্রামের মানুষ তো। তাই বলে তাদের সব রকম অন্যায় অত্যাচার অবিচার মেনে নিতে হবে নাকি? আমি একদম এসব সহ্য করব না। ওদের কত বড় সাহস, ওরা আমাকে অপমান করে কথা বলে। আমাকে বলে কি না আমার মানুষ দেখে অভ্যেস নেই। প্লিজ ভাবি, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তোমার মাথা ঠান্ডা করো, এভাবে রেগে যেও না। রেগে গিয়ে কোনো কিছুর সমাধান করা যায় না। তোমাকে আর ওখানে যেতে হবে না, তুমি রুমের ভিতরেই থাকো। আমি সময় মতো তোমার প্রয়োজনীয় সব কিছু তোমার রুমে পাঠিয়ে দিব। যতদিন না ওরা এখানে থেকে যাচ্ছে, তোমার ওদের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। তবে আমি একটা কথা খুব ভালোভাবে বলে দিচ্ছি, ওরা কেউ যেন আমার রুমে না আসে। ওরা যদি আমার রুমে আসে তাহলে আমি ওদেরকে এমন অপমান করব যেটা কেউ কল্পনাও করতে পারবে না। না না, ওরা কেউ এ রুমে আসবে না। তুমি রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে রাখো। ভাইয়া কিংবা আমাদের ফ্যামিলির কেউ, মানে আম্মু আমি ছাড়া তোমাকে অন্য কেউ ডাকাডাকি করলে রুমের দরজা খুলবে না। এই বলে তৃষা প্রিয়াঙ্কাকে রুমের ভিতরে রেখে তারপর রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। তার আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করার জন্য রান্না শেষ করতে করতে মোটামুটি সন্ধ্যার মতো হয়ে গেল। এদিকে সারা বাড়িতে গ্রাম থেকে আসা মেহমানরা নিজেদের মতো হাঁটাহাঁটি করছে, এটা ওটা ধরে দেখছে আর নিজেদের মধ্যে গল্পগুজব করছে। আশিকের আম্মু রান্না শেষ হতেই সবাইকে একসঙ্গে ডাইনিং টেবিলে ডেকে নিলেন আর খাবার খেতে দিলেন। কিন্তু গ্রামের মানুষ বলে কথা, তাদের তো আর সেভাবেই ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার অভ্যাস নেই। তাই তারা কেউ বা সোফায় বসে কেউ বা ফ্লোরে বসে খাবার খেতে লাগলো। আর আশিকের আম্মু সেভাবেই তাদের সবাইকে খাবার সার্ভ করলেন। এদিকে সন্ধ্যার পরেই আশিক বাড়িতে ফিরে আসে। ভার্সিটি শেষ হওয়ার পর বাইরে তার একটা কাজ পড়ে গেছিল, তাই আসতে লেট হয়ে গেল। আশিক বাড়িতে প্রবেশ করেই দেখে সারা বাড়ি ভর্তি মেহমান। মেহমান দেখেই তার মাথায় হাত। প্রিয়াঙ্কা না জানি এই মেহমানের সঙ্গে কি করেছে। এসব চিন্তা করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখনই তিশার সামনে পড়ে যায় আর আশিক তিশাকে বলতে থাকে, কি রে, তোর ভাবি কোথায়?
আর বলো না ভাইয়া, ভাবিকে রুমের ভিতর রেখে এসেছি, বলেছি দরজা ভিতর থেকে বন্ধ করে রাখতে। যা কাণ্ড ঘটিয়েছে তোমার বউ, তা বলার মতো না। এটা তো আমি আগে থেকেই জানতাম, সেই জন্যই তো তোদের যে বলেছিলাম এই ফাজিলের হাড্ডিটাকে নিয়ে আমাদের সামনে আনিস না। মান সম্মান যেটুকু বাকি আছে সেটুকুও থাকবে না, কিন্তু তোরা আমার কথা শুনলি না। ভাইয়া তুই আমাকে দোষ দিস না, আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমিও নিষেধ করেছিলাম, কিন্তু আম্মু আমাদের কারোর কোনো কথাই শোনেনি। আম্মু বলল ভাবিকে শাড়ি পরিয়ে গুছিয়ে রেডি করে তারপর ড্রয়িং রুমে নিয়ে আসতে, তাই তো আমি বাধ্য হলাম। যাই হোক, বাদ দে সব কথা। যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন যে কয়দিন এই বাড়িতে মেহমান আছে, ওই কয়দিন যেন ওই বদের হাড্ডিটা ওদের সামনে না পড়ে। এই কথা বলতে বলতে নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আশিক। আর তারপরেই রুমের দরজায় নক করতে করতে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে। এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কোথায় তুমি? দরজা খোলো, আমি এসেছি। আশিকের গলার কণ্ঠস্বর বুঝতে পেরে প্রিয়াঙ্কা দরজা খোলে, আর তখনই আশিকের দিকে রাগী চেহারায় তাকিয়ে বলতে থাকে। আপনি আসলেই বড্ড আনরোম্যান্টিক। বউকে একটু রোম্যান্টিক করে আদর করে ভালোবেসে কথা বলবেন, আপনাকে দিয়ে সেটাও হয় না। সারাদিন পর বাড়িতে আসলেন, কোথায় একটু ভালোবেসে বউকে বলবেন, এই বউ, বউ কোথায় তুমি? দরজা খোলো, দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। এইসব ন্যাকামি বন্ধ করো। সারাদিন এমনিতে অনেক প্রেশারের মধ্য দিয়ে গেছি, তাই এসব ন্যাকামি এখন ভালো লাগবে না। তোমার যদি গিফটের প্রয়োজন ছিল তাহলে তুমি আমাকে ফোন দিয়ে বলে দিতে পারতে কি প্রয়োজন, আমি সেটা নিয়ে আসতাম। অন্য সব কিছু তো ঠিকই বলছেন, তাহলে এটা আমাকে বলে দিতে হবে কেন? তাছাড়া আপনি কি ছোট বাচ্চা নাকি যে আপনাকে আমার সব কিছু বলে দিতে হবে? ঘরে বউ আছে, বউকে ঘুমের মধ্যে রেখে সমস্ত কাজ শেষ করে নিতে পারেন, আর এখন কিনা বলছেন বউ বলে দেয়নি বলে। এই বললাম তো, একদম ফালতু প্যাচাল করো না, আমার ভালো লাগছে না। সারাদিন কাজ করে বাড়িতে এসেছি, এখন আমাকে বিশ্রাম নিতে দাও। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলমারি থেকে টাওয়াল বের করে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে আসে। হাত মুখ মুছতে মুছতে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। এই যাও তো, আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসো। আমি কিন্তু রং চা খাই। প্রথমত আপনি রং চা খান নাকি দুধ চা খান, তাতে আমার কিছুই যায় আসে না। আর দ্বিতীয়ত আমি আপনার জন্য চা বানাতে পারবো না, কারণ আমি কখনো চা বানাতে পারি না। এই তুই মেয়ে মানুষ নাকি অন্য কিছু? আমি তো মাঝে মাঝে সেটাই ভেবে পাই না। তুমি বিয়ে করেছো, সংসার করতে এসেছো, আর এখন কি না বলো তুমি সামান্য চা পর্যন্ত বানাতে পারো না? তুমি কেমন মেয়ে মানুষ বাবা? আমি শুধু খাইতে আর ঘুমাতে পারি, সেটা আপনি কি ইতিমধ্যে অনেকবার বলে দিয়েছি। আর এখন যদি বলতে হয় তাহলে কিন্তু আমাকে অন্যভাবে বলতে হবে। তাই প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো, এবং আপনি আমাকে কোনো কাজ করতে বলবেন না। আমি কাজ করতে শ্বশুরবাড়িতে আসিনি, পড়াশোনা থেকে বাঁচতে চেয়েছিলাম, তাই তো বিয়ে করেছি। কিন্তু আপনি তো আমার জীবনটাকে তবুও তেজপাতা বানিয়ে ছেড়ে দিয়েছেন। ও আচ্ছা, তোমার বুঝি এরকমটাই মনে হচ্ছে। তাহলে তোমাকে আমি একটা কথা বলি, কান খুলে শোনো। যদি তুমি মনে করে থাকো আমি তোমার জীবনটাকে তেজপাতা বানাচ্ছি, তাহলে তুমি এইটা মনে রেখো, তবে আমি সেটাই করে ছাড়বো। আমাকে জেদ উঠিও না। আপনি আর কি যে দেখাবেন আমাকে? আমি কি কোনো মিথ্যা কথা বলছি নাকি? যা সত্যি তাই তো বলছি। একদম ভালো হবে না বলে দিচ্ছি, ফালতু কথা বলো না কিন্তু। আর কোনো কিছুই বাকি নেই। আপনি আমার ফ্যামিলি মিলে আর কোনো কিছুই বাকি নেই। আপনি আর আমার ফ্যামিলি মিলে আমার সঙ্গে যা করেছেন, আপনারা খারাপের চাইতেও অনেক বেশি কিছু করে ফেলেছেন। এই বলে প্রিয়াঙ্কা আশিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে গেল। তারপর ফেসবুকে স্টোরি করতে লাগলো। এদিকে আশিক প্রিয়াঙ্কাকে আর কোনো কিছু না বলে নিজেই কিচেনে চলে গেল, আর তারপর নিজেই নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে রুমে চলে আসে। এক হাতে চা খাচ্ছে আর অন্য হাতে সিগারেট। প্রিয়াঙ্কা ব্যালকনি থেকে সিগারেটের গন্ধ পেয়ে রুমের ভিতরে আসে, আর তখনই দেখতে পায় কম্পিউটার টেবিলের সামনে বসে আশিক চা আর সিগারেট একসঙ্গে খাচ্ছে। এটা দেখে প্রিয়াঙ্কা একটু রেগে গিয়ে বলতে থাকে।
কি হচ্ছে এখানে এসব? আপনি রুমের ভেতর বসে সিগারেট খাচ্ছেন কেন? কোন সাহসে? আপনি জানেন না আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না? আমি তো রুমের ভিতর বসে সিগারেট খেতাম না, বেলকনিতে বসে সিগারেট খেতাম। কিন্তু তুমি তো বেলকনিতে গিয়ে বসে আছো। তোমাকে বেলকনি থেকে সরে আসতে বলি তাহলে তো তুমি নিজেই আমাকে আরও 4টা কথা শুনিয়ে দিবে। তাই তো আমি রুমে বসে সিগারেট খেতে বাধ্য হলাম। আপনার সাহস দেখে সত্যি আমি অবাক না হয়ে পারছি না। একে তো রুমের ভেতরে বসে বসে সিগারেট খাচ্ছেন, তার উপর আবার এত বড় বড় কথা বলছেন। শোনো, আমার সাহসের তুমি কোনো কিছুই দেখোনি। প্রথমত, এটা আমার রুম। দ্বিতীয়ত, আমি তোমার স্বামী। তাই তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আচ্ছা, আপনারা ছেলে মানুষের এইরকম কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। একটা মেয়েকে নিজের স্ত্রী বলে দাবি করবেন, আবার তার অপছন্দের কাজগুলোও করবেন। আপনি তো খুব ভালোভাবেই জানেন যে মেয়ে মানুষেরা সিগারেট খাওয়া ছেলে মানুষদের একদম সহ্য করতে পারে না। তারপরও আপনি সিগারেট খেয়ে বলছেন আপনি আমার স্বামী হন। দেখো, সিগারেট আমি আছি নতুন খাই না। আমি যখন কলেজে পড়ি তখন থেকে মেসে থেকে পড়াশোনা করতাম, আর বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে সিগারেট খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আমি চাইলেও এখন এত সহজে এটা ছেড়ে দিতে পারবো না। কিন্তু তার মানে এই নয় যে আমি ছাড়তে পারবো না। অবশ্যই ছাড়তে পারবো, কিন্তু আমার একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে আমি শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি এভাবে সিগারেট খাবেন না, আমার সিগারেট খাওয়া লোকদের একদম পছন্দ নয়। যদি আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারেন তাহলে সেটা আপনার জন্য এবং আমার জন্য, দুজনের জন্যই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চেষ্টা করব। একটা কাজ করো, আমি তো সকালবেলা তোমাকে পড়া দিয়ে গিয়েছিলাম, তুমি পড়াটা কমপ্লিট করেছিলে, ওটা আমাকে দাও। এটা শুনে প্রিয়াঙ্কা রেগে গেল, আর সে মনে মনে আশিককে 100 বার গালি দিতে লাগলো আর বলতে লাগলো। দেখুন, আপনার এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। আমি নতুন বিয়ে করেছি, কই এখন স্বামী আর সংসার নিয়ে থাকবো, তখন কিনা আপনি আমাকে পড়াশোনা করতে বলছেন। এটা একদম ঠিক হচ্ছে না। দেখো, আমি তোমার কথা একবারের জন্য অস্বীকার করছি না, আমি তোমার কথা মেনে নিচ্ছি। কিন্তু তুমি একটা কথা চিন্তা করে দেখো, সংসার করার জন্য তুমি সারাটা জীবন পাবে, কিন্তু পড়াশোনা করার জন্য এই সময়টাই উপযুক্ত। এখন যদি তুই পড়াশোনা না করো তাহলে এই সময়টা তোমার জীবনে আর ফিরে আসবে না। তোকে সংসার আর স্বামী দুটোই কিন্তু তোমার কাছে আজীবন থেকে যাবে। এই বলে আশিক প্রিয়াঙ্কার বই খুলে টেবিলে বসলো, আর তখনই প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের চেয়ারটায় বসাতে চাইলে প্রিয়াঙ্কা চেয়ারে না বসে আশিকের কোলের উপরে বসে। তার দিকে তাকিয়ে তার 2 গালে হাত রেখে বলতে থাকে। প্লিজ লক্ষ্মী জামাই আমার, এমনটা করো না তুমি, আমার ভালো লাগে না। আমি তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। বিয়ে হয়েছে, এখন হানিমুন পিরিয়ড চলছে। তুমি আমাকে নিয়ে একটু ঘুরেও তো আসতে পারো। তুমি ঘুরতে যাবা, এইটা তোমার কথা, ঠিক আছে। আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু তার আগে তোমাকেও আমার একটা শর্ত পালন করতে হবে। কি শর্ত বলো আমাকে? আমাকে যদি তুমি ঘুরতে নিয়ে যাও তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। ঘুরতে যাওয়ার জন্য আমি সমস্ত রকম শর্ত শুনতে রাজি আছি, তুমি শুধু আমাকে বলো। সামনে তোমার ইয়ার চেঞ্জিং পরীক্ষা। এই কটা দিন তুমি ঠিকমতো পড়াশোনা করবে, আর পরীক্ষা শেষ হওয়ার পর আমি তোমাকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাব। এটা শুনেই রেগে যায় প্রিয়াঙ্কা, একদম বাচ্চাদের মতো কান্না করে দিয়ে বলতে থাকে। আপনি আমাকে সত্যি বোকা পেয়েছেন তাই না? তাই তো ছোট বাচ্চাদের মতো বুঝিয়ে দেন। আমি আপনাকে কি বললাম আর আপনি আমাকে কি বললেন? আমি পড়াশোনা করতে চাই না, কেন আপনারা সেটা নিজেদের মাথায় ঢোকাচ্ছেন না? আই অ্যাম সরি টু সে, তুমি যত চাই কিছু করো আর যাই কিছু বলো না কেন, তাতে কোনো লাভ হবে না। তোমাকে পড়াশোনাটা করতেই হবে, মানে করতেই হবে। আগে পড়াশোনা শেষ করো, তারপর তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তখন আর আমি তোমাকে কোনো ব্যাপারে নিষেধাজ্ঞা করব না। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে উল্টো দিকে ঘুরিয়ে পড়া বুঝিয়ে দিতে লাগলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কাকে বাধ্য হয়ে পড়া মুখস্থ করতে হলো। যদিও প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে পারে না, 1 ঘন্টার জায়গায় মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগিয়ে দিল। রাত 10টা বাজে সে তার পড়াশোনা শেষ করলো। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। এসো না, তোমাকে খাবার টেবিলে যেতে হবে না,
ওদের সঙ্গে তোমার আবার দেখা হোক, এটা আমি চাই না। আমার খাওয়া শেষ হলে আমি তোমার জন্য খাবার নিয়ে রুমে চলে আসব। আমিও সেখানে যেতে চাই না। কি সব উগান্ডারের বংশধর, কি বলে না বলে তার কোনো ঠিক নেই। দেখো, তুমি তাদেরকে এভাবে বলতে পারো না। তারা হাজার হোক আমার আত্মীয় হয়। তাছাড়া তারা গ্রামের মানুষ, সেকেলে মানুষ, এত কিছু বোঝে না। এটা তোমাকে বুঝতে হবে। আমিও অত কিছু বুঝি না, এটাও তাদেরকে বুঝতে হবে। ধূর ছাই, আমি কাকে কি বোঝাই নিজেই বুঝতে পারি না। তুমি মুখটা বন্ধ করে রুমের ভিতরে বসে থাকো। আমি এসে যখন ডাক দিব তখন দরজা খুলবে। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক রুম থেকে বের হয়ে চলে গেল। আশিক ড্রয়িং রুমে যাওয়া মাত্রই দেখতে পেল গ্রাম থেকে আসা সমস্ত মেহমান তখনও ড্রয়িং রুমেই রয়েছে। আশিকের দাদু আশিককে দেখা মাত্রই বলতে লাগলো, কি রে দাদা ভাই, এটা কেমন মেয়ে মানুষ বিয়ে করে এনেছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। যার কিনা কোনো কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই, কাকে কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত জানে না। দাদু, ওর একটু মাথায় সমস্যা আছে, ওর কথাই কিছু মনে করো না। ও যদি তোমাকে উল্টাপাল্টা কিছু বলে থাকে তাহলে তার জন্য আমি তোমাকে সরি বলছি। প্লিজ ওকে ক্ষমা করে দিও। অবশেষে কিনা একটা পাগল মেয়েকে বিয়ে করে আনলে। আমি তোকে কতবার বলেছিলাম আমাদের পাশের বাসার জব্বারের মাইয়াডারে বিয়া করতে, কিন্তু তুই আর তোর বাবা মা তো কোনোভাবেই রাজি হলি না। তোরা বললি শহরে মেয়ে বিয়ে করবি। এখন খেলা বুঝ, একটা পাগল মেয়েকে তোদের কাছে গছিয়ে দিয়েছে। দাদু, তুমিও সব বিষয় নিয়ে চিন্তা করো না। তুমি এমনিতেই প্রেশারের রোগী। জানি না আবার কখন তোমার প্রেশার উঠে যায়। তোমাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। নেক্সট টাইম যখন আসবে তখন দেখবে সব কিছু একদম ঠিক হয়ে গেছে। তাই যেন হয়। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করব, তা না হলে আমার দাদা ভাইকে সারা জীবন একটা পাগল মেয়ে নিয়ে সংসার করতে হবে। এটা আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ দাদু, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। যাই হোক, তোমরা সবাই খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমরা তো খাবার খেয়েছি। আমরা তো ভেবেছিলাম এখানে এসে তোর বউয়ের হাতে রান্না খাবো, কিন্তু এটা তো আর হলো না। আমার পুত্রবধূ এই রান্না করেই আমাকে খাওয়াতে হচ্ছে। নেক্সট টাইম যখন তুমি আসবে ও তোমার সমস্ত কাজ করে দিবে, তুমি দেখে নিও। এই বলে আশিক খাবার টেবিলে গিয়ে বসলো আর তার আম্মু তাকে খাবার দিল। খাওয়া শেষ হলে প্রিয়াঙ্কার জন্য খাবার নিয়ে রুমে চলে আসে। এদিকে আশিক রুমে এসে দেখে প্রিয়াঙ্কা ঘুমিয়ে গেছে। রাতের বেলা একটা মানুষ না খেয়ে ঘুমিয়ে যাবে, এই বিষয়টা আশিকের কাছে যুক্তিসঙ্গত মনে হলো না। সে প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তুলে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। প্রিয়াঙ্কা ঘুম ঘুম চোখে খাবার মুখে নিতেই প্রথম লোকমা যেই না আশিক তার মুখে দিতে যাবে তখনই প্রিয়াঙ্কা আশিকের হাতে কামড় বসিয়ে দেয়। তখনই আশিক চিৎকার দিয়ে ওঠে। এটা তুমি কি করলে? আশিকের চিৎকারে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায় আর সে সোজা হয়ে বসে বলতে থাকে, আরে কেমন মানুষ আপনি? একটু মুখের ভেতর ভাতটাও ঠিক মতো দিতে পারেন না, একদম গালের ভেতর হাত ঢুকিয়ে দিতে হয় নাকি? আমি যে তোমাকে ঠিকভাবেই খাওয়াচ্ছিলাম, তুমি তো আমার হাতে কামড় দিয়ে দিলে। এই নাও, এখন তোমাকে নিজের হাতেই এই খাবারটা খেতে হবে, আর নয়তো না খেয়ে থাকতে হবে। এমন করো কেন? তুমি না আমার জামাই লাগো, না হয় একটু লেগে গেছে তাই বলে তুমি আমাকে খাইয়ে দিবে না? তোমাকে আমার বিশ্বাস নেই, যদি আবার কামড় দাও। দেব না, বিলিভ মি। আমি তোমায় ভালোবাসি তো, আমি কি ইচ্ছে করে তোমায় কষ্ট দিব নাকি? ওটা তো ভুলে লেগে গেছে, প্লিজ খাইয়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে খাইয়ে দেব। তবে তুমি প্রথমে কি বলেছো সেটা আমি বুঝতে পারিনি। আরেকবার বলো, তবে খাইয়ে দেব। বলেছি তুমি আমার জামাই লাগো, তোমাকে ভালোবাসি। সত্যি বলছো না মিথ্যে বলছো? একদম সত্যি কথা বলছি, কসম। আচ্ছা, তাহলে তুমি আমাকে জামাই হিসেবে মেনে নিচ্ছ। তবে তো আমি আজ আবার তোমার সম্মতি নিয়ে ওটা করতেই পারি। ওটা মানে কোনটা আমি বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না, খাওয়াটা শেষ করো, আমি বুঝিয়ে দিব। এ বলেই একটা দুষ্টুমি মার্কা হাসি দিয়ে প্রিয়াঙ্কার মুখে খাবার তুলে দেয় আশিক। আর প্রিয়াঙ্কাও তখন কোনো কথা না বলে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হতে আশিক প্লেটটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানার দিকে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা আবারও ঘুমের অতল সাগরে হারিয়ে গেছে। কিন্তু আশিকও হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়।
তখনই সে নিজের হাত পরিষ্কার করে বিছানায় এসে প্রিয়াঙ্কাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর তার ঘাড়ের কাছে সমানে চুমু খেতে থাকে। প্রিয়াঙ্কা আশিকের স্পর্শ পেয়ে বারে বারে কেঁপে কেঁপে উঠছিল। প্রিয়াঙ্কা আশিকের ভালোবাসার স্পর্শ আরো খুব কাছে থেকে পাওয়ার জন্য সবকিছু বুঝেও না বোঝার মতো ভান করে মরা ব্যাঙের মতো পড়ে রইল। আর এদিকে আশিকও বড্ড চালাক। সেও প্রিয়াঙ্কার স্পর্শকাতর জায়গাগুলোতেই নিজের হাত আর ঠোঁট দিয়ে স্পর্শ করতে লাগলো, যাতে প্রিয়াঙ্কা নিজেই নিজেকে তার কাছে সমর্পণ করে দিতে বাধ্য হয়। আর এদিকে আশিকে সেই সময়টা চোখে দেখার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা তার সঙ্গে রেসপন্স করতে থাকে আর দুজনে মিলে ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যায়। এভাবেই তৈরি হয় তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।